শুভরাত্রি। আজকে 23শে সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বলছি। এখন 10:30 বাজে। কিছুক্ষণ আগে এসছি অফিস থেকে, সাইডে গিয়েছিলাম, সাইড থেকে এসছি। ফ্রেশ হয়ে ভাবলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। আজকে যখন সাইড থেকে আসছিলাম তখন ভারতের থেকে একজন সাংবাদিক একটি নিউজ আমাকে পাঠালো। একটি নিউজ চ্যানেলের সাথে আমরা একটা আন্তর্জাতিক একটা যারা প্রবন্ধ লেখে আমাদের একটা আমরা পরস্পরের সাথে যোগাযোগ রাখি। তো উনি আমাকে একটা আর্টিকেল পাঠালো, যে আর্টিকেলটা দেখে আমার খুবই ভালো লাগলো। সেই আর্টিকেলটা বিষয়ে আমি ফেসবুকে দিয়েছি। সেটা হচ্ছে যে পুরীর মন্দির বিষয়ে। পুরীর মন্দিরে ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া একটি সার্ভে করেছে। তার সার্ভে একটা রিপোর্ট 22শে সেপ্টেম্বর 2024 সালে প্রকাশিত হয়েছে। উনি এই নিউজটা পাঠিয়েছে এবং আমি আপনাদেরকে নিউজটা একটু দেখাই। এই হচ্ছে যে সেই নিউজ। এই হচ্ছে যে পুরীর আদি মন্দির আর বর্তমান পুরীর মন্দির। এই নিউজ অনুসারে যেটা বলতে চাইছে সেটা যদি বলি, সেটা ওনারা বলতে চাচ্ছে যে পুরীর ওরা যখন লেজার স্ক্যানিং করেছে, যারা জিওলজিক্যাল সার্ভে জানে এবং যারা জিওফিজিক্যাল সার্ভে রিসার্চ করে এবং যারা ম্যাট্রোমিটার এবং আদার্স স্ক্যানার দিয়ে ইউজ করে, তারা জানে যে আমরা যখন স্ক্যান করি মাটির নিচে অনেক দূর পর্যন্ত আমরা জানতে পারি। তো ওনারা স্ক্যান করে দেখেছে যে মাটির নিচে একটি বেসমেন্ট আছে এবং সেখানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যাবার ধারণা করা হচ্ছে, অনেক গুপ্তধন এবং অনেক ধ্বংসাবশেষ আছে বলে ধারণা করা হচ্ছে। এবং আমরা সবসময় আশা করব যে ভারত সরকার যদি এটা পেয়ে থাকে এবং এটা অবশ্যই প্রচার করবে, কারণ বৌদ্ধরা সবসময় শান্তিপ্রিয়। বৌদ্ধরা ওখানে গিয়ে দাবি করবে না বা মারামারি করবে না। তবে ওই হিন্দুদের পাশাপাশি, হিন্দু ধর্মীয়দের পাশাপাশি বৌদ্ধরাও গিয়ে ওখানে প্রার্থনা করতে পারবে। আমরা সবাই গিয়ে প্রার্থনা করতে পারবো, কারণ বলা হচ্ছে যে আসলে জগন্নাথ মন্দিরটা হচ্ছে একটি বৌদ্ধ ধাতু বিহার। এবং এই ব্যাপারে দেখা যাচ্ছে 2600 এবং 6 এবং 7 শতকের সময় যখন চীনা পরিব্রাজকরা এখানে এসেছিলেন, তখন ওনারা বলছিলেন যে এখানে দন্তধাতুর একটা শোভাযাত্রা হতো এবং এই শোভাযাত্রাটা শ্রীলঙ্কা পর্যন্ত যেত এবং এই শোভাযাত্রার যে অনুসারে এইখানে তীরত্ন শোভাযাত্রা বলতো এবং সেই শোভাযাত্রাগুলো যেখানে যেখানে খুব অধিক সময় অবস্থান করতো সেখানেই মন্দির গড়ে ওঠে এবং সেগুলো বর্তমানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নামে মন্দির নামে এখন বিখ্যাত হয়েছে। বলা হয়ে থাকে যে সেগুলো আসলে প্রাচীন বৌদ্ধ বিহার। এবং এই নিউজে বলা হচ্ছে যে পাশাপাশি ত্রিপতি বালাজি মন্দিরটি একটি বৌদ্ধ বিহার, পন্দরপুরে বিটল মন্দির, এটাও বৌদ্ধ বিহার, কেরালার আরাপ্পা মন্দির, এটাও বৌদ্ধ বিহার, শ্রী সাইলম, এটাও বৌদ্ধ বিহার এবং অন্যান্য অনেক বৌদ্ধ বিহার বলা হচ্ছে। আমি ভারতে ছিলাম প্রায় 8 বছর। 8 বছর থাকার পরেও আমি বিভিন্ন কারণে প্রতি বছর আমার ভারতে যাওয়া হয়েছে। আমি ভারতের বিহার থেকে লুম্বিনী পর্যন্ত আমি 4 বার আমি একটি গাড়ি ভাড়া করে প্রতিবার ভ্রমণে 25 দিন করে পথে থেকে আমি বিহার টু লুম্বিনী পর্যন্ত আমি গিয়েছি এবং পথে পথে দাঁড়িয়ে আমি সবগুলো দেখেছি। তারপরে আমি এখানে কাশ্মীর গিয়েছি। কাশ্মীর জগন্ধরের যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের বিষয়ে জানার জন্য আমি গিয়েছি। আমি চীনে গিয়েছি। চীনে গিয়েও আমি বৌদ্ধ সভ্যতা সম্বন্ধে বুঝতে চেয়েছি এবং আমি ভারতবর্ষের বহু জায়গায় আমি ভ্রমণ করেছি। যেহেতু আমি ব্যাঙ্গালোর ছিলাম, সে কারণে আমি চেন্নাই এবং বেলুরের কাঞ্চিপুরাম এবং তামিলনাড়ুর বেশিরভাগ বৌদ্ধ বিহারই আমি দেখেছি এবং কর্ণাটকের আমি বেশিরভাগ বৌদ্ধ বিহার দেখেছি, মাদুরাই হতে শুরু করে এবং ম্যাঙ্গালোর হতে শুরু করে প্রতিটা জায়গায় আমি পরিব্রাজকের মতন আমি ঘুরেছি। আমার একটা বিশাল গবেষণা আছে এবং আমি সেগুলো আমার নথিভুক্ত আছে। পাশাপাশি আমি যখন নেপাল গেলাম, নেপাল গিয়ে কাঠমান্ডু আমি যখন দেখলাম, কারণ বুদ্ধ বিষ্ণুর মন্দিরে আমি যখন গেলাম, আমি বুঝলাম যে ওই ইয়াটা আসলে বৌদ্ধ মন্দির। তখন আমার প্রশ্ন জাগলো যে বৌদ্ধ কাঠমান্ডু স্বয়ম্ভূনাথ মন্দির পর্যন্ত আসার ইতিহাস আছে, এরপরে বুদ্ধ গিয়েছে কিনা।
তারপরে আমি যাই পোকরার পরে আমি জানতে পারি যে মুস্তাং একটা এলাকা আছে, সেখানে মধ্যে কিছু আদি গুহা আছে, সেখানে বৌদ্ধ ভিক্ষুরা বিতাড়িত হয়ে বা যে কোনো কারণে অবস্থান নিয়েছিল। সে মুস্তাং আমি গিয়েছি, খুব একটি যেটা আমরা যখন গিয়েছি তখন স্পেশাল পারমিশন লাগতো, এখন পারমিশন লাগে না, এবং খুব যাতায়াত অসম্ভব খারাপ, অসম্ভব ঠান্ডা পড়ে, থাকার ব্যবস্থাও খুব খারাপ। ওখানে ছোট ছোট আদিবাসীদের সে ঘরগুলো, এবং খুব ঠান্ডা একটা জায়গা। সেখানে গিয়ে দেখলাম যে ওখানে যে পাহাড়, সেখানে ছোট ছোট গুহা আছে। জানতে পারলাম 10,000 গুহা ওখানে আছে, মাত্র 1 to 2% গুহা আবিষ্কৃত হয়েছে। যেহেতু বেলে মাটির বেশি আবিষ্কার করলে গুহাগুলো ভেঙে যেতে পারে সেটা বলা হচ্ছে, কিন্তু যেটুক আবিষ্কৃত হয়েছে সেখানে দেখা যাচ্ছে গুহাগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বসবাস করছে। এবং যে ছবিগুলো আমি দেখলাম, সেই যে ছবিগুলো তারা এঁকেছে গুহার মধ্যে, সেখানের মধ্যে বিভিন্ন সময়ের মানুষ যেখানে বসবাস করেছে বৌদ্ধ ভিক্ষুরা, তার প্রমাণ আছে। এবং সেখানে বুদ্ধের যে মুখের অবয়ব আঁকা হয়েছে, রঙের যে ব্যবহার, বৌদ্ধ মুক্তির যে ছবি, সেই ছবি দেখে আমি এটা বুঝতে পারলাম যে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই জায়গাটার মধ্যে বৌদ্ধ সভ্যতা অনেকভাবে ঘুরে ঘুরে ছিল। আমাকে পাকিস্তানের অ্যাম্বাসিডর একবার বলেছিল যে বাংলাদেশে ওনারা একটি পাকিস্তানের বৌদ্ধ সভ্যতার উপর বাংলাদেশে একটি প্রদর্শনী করতে চায়। কিন্তু আমি বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো বৌদ্ধ বিহার রাজি হয়নি, কারণ তখনকার আওয়ামী লীগ গভর্নমেন্টকে সবাই ভয় পাচ্ছিল যে যদি এখন পাকিস্তানের কোনো আয়োজন করে হয়তো আওয়ামী লীগ সরকার আমাদেরকে করবে, তার জন্য তারা সাহস করে নাই। কিন্তু পাকিস্তানের মধ্যে বৌদ্ধ সভ্যতার একটি বিশাল স্মৃতি রয়ে আছে, এবং সেগুলো আমরা কনিষ্কের আমলে বা বিভিন্ন সভ্যতার যে নিদর্শনগুলো, সেগুলো আমাদেরকে অবশ্যই জানা দরকার। পাশাপাশি আমি তামিলনাড়ু কাঞ্চিপুরামে যাওয়ার পথে আমি বৌদ্ধ বিহারগুলো দেখেছি। সব বৌদ্ধ বিহারের একটি বিষয় হচ্ছে যে বৌদ্ধ বিহারের সামনে অশোক স্তম্ভ, এবং বৌদ্ধ বিহারের ভিতরে কিন্তু দেখবেন একটা পুষ্করণী থাকে। আপনি যদি আপনি যদি লুম্বিনী যান, লুম্বিনী দেখবেন আপনি লুম্বিনী যে মূল মন্দিরের সামনে, বিহারের সামনে একটি বসস্তম্ভ আছে, পাশে কিন্তু একটি মায়াদেবী একটি পুষ্করণী আছে। সব জায়গার মধ্যে এটা থাকে, এবং পুষ্করণীর মাঝখানে যে থাকে একটা কাঠামো করে অনেক জায়গার মধ্যে, সেখানেও বুদ্ধকে রাখা হয়। যেটা আমরা বৌদ্ধ বিহারে দেখবেন যে একটি ভিতরে বুদ্ধকে একটি পুষ্করণীর মাঝখানে বুদ্ধকে স্থাপন করা হয়েছে। বলা হয়ে থাকে বুদ্ধ এক সময় এরকম ধ্যান করছিল, নাগরাজ তাকে সেবা করেছে, সেগুলো বলা হয়ে থাকে। সেগুলো বিষয় নয়, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা বুদ্ধকে আমরা সেভাবে উপস্থাপন করতে দেখি আমরা। এবং আমি চেন্নাই যখন আমি গেলাম তখন আমি আপনাদের দেখাই কিছু মন্দির, যে আপনারা দেখলেও বুঝবেন যে কাঞ্চিপুর। আমি বহু জায়গায় গেছি, আমি একদম যেটা বলতে হবে অবস্থান করে দেখেন এই বৌদ্ধ বিহারের মধ্যে অনেকগুলো বৌদ্ধ মূর্তি। হ্যাঁ, আমরা যে 28 বুদ্ধের কথা বলা হয়ে থাকে, এটা দেখলে মনে হবে যে 28 বুদ্ধের কনসেপ্টটা এখানে আছে। তারপরে আপনি যদি আরেকটি মন্দির দেখেন, এই মন্দিরটা আমি গেলাম, এই মন্দিরের ভিতরে আমি কিন্তু যে স্থাপনাগুলো দেখলাম, আপনি যদি একটু লক্ষ্য করেন, এই যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে একটি অশোক স্তম্ভ। এবং আপনি আরও এই যে গর্ভগৃহ, ভিতরে ছবি তোলা যায় না, তবে গর্ভগৃহর যে গঠন আমি দেখলাম, সেখানে আমি একদম নিশ্চিত এগুলো সবগুলোই আসলে বৌদ্ধ সভ্যতা। হ্যাঁ, তারপরে দেখেন আমি আরও দেখাই আপনাদেরকে, যেমন এগুলো সব চেন্নাইয়ের। আমি আমার ফেসবুকে বিভিন্ন সময় বিষয়গুলো লিখেছি, এখানে আমি নামগুলো বলতে চাচ্ছি না, কারণ বললে হয়তো যারা আছে এখানে বিতর্ক সৃষ্টি হবে, তাই বলছি না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি ওখানকার মিউজিয়ামগুলো আমি পরিদর্শন করি, ছবি তুলেছি, এখন বিস্তারিত একটি গবেষণা আমি এখানে করেছি, এবং আমি একদম নিশ্চিত। যেমন এই মন্দিরটা দেখেন, এই মন্দিরটাও একটা বৌদ্ধ বিহার, এবং এখানে কেন বৌদ্ধ বিহার এটা তার প্রমাণ হচ্ছে যে এই দেখেন এটার মন্দিরের যে গাঠনিক ব্যাপার, এবং এখানের মধ্যে এই দেখেন একটি অশোক স্তম্ভ, বিহারের সামনে অশোক স্তম্ভ। এবং আরেকটা বিহার দেখায় আপনাকে, এবং একটা বিহার যেখানের মধ্যেও এই দেখেন, এই বিহারের সামনে অশোক স্তম্ভ, এটা আরেকটি বিহার।
আরেকটি মন্দির, হিন্দু মন্দির, কিন্তু মন্দিরের সামনে একটি অশোক স্তম্ভ। হ্যাঁ, তারপরে আবার আরেকটি যেমন একটি মন্দির, মন্দিরের ভিতরে অশোক স্তম্ভ। হ্যাঁ, এখানে মন্দির, এই মন্দিরের ভিতরে একটি অশোক স্তম্ভ। এটা আরেকটি মন্দির। হ্যাঁ, এই যে মন্দির, মন্দিরের ভিতরে এই অশোক স্তম্ভ। তারপরে আরেকটা মন্দির, যেমন এই মন্দিরটা দেখেন, এই মন্দিরটা দেখলে আমি একটু ভালো করে দেখাই। এই মন্দিরটা দেখলে আপনারা বুঝবেন অজন্তা গুহার আদলে এই মন্দিরটা করা, গর্ভগৃহের মন্দিরটা করা। এগুলো তখনকার বৌদ্ধ স্থাপত্যের একটি নিদর্শন। হ্যাঁ, যদিও বলা হচ্ছে এগুলো হিন্দু মন্দির, শিব মন্দির বলা হচ্ছে, কিন্তু আমার দেখে মনে হয়েছে এগুলো বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন। এবং এগুলো যে বৌদ্ধ বিহার, তাতে কোনো ধরনের সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। এখানে দেখেন বৌদ্ধ বিহার। এবং এগুলো কেন বৌদ্ধ বিহার তার বিস্তারিত আমি বিভিন্ন জায়গায় বলেছি, এবং দেখা আছে বিভিন্ন জায়গার মধ্যে মুক্তিকে এরকম অনেকটা বুদ্ধের মুক্তির আদলে মুক্তিকে এখানে টিপ জামা কাপড় পরায় এগুলোকে হিন্দু দেবদেবীর মুক্তি হিসাবে চালানো একটা প্রচেষ্টা চলছে। এবং এই যে আমি বলেছি যে বৌদ্ধ বিহারের ভিতরে এরকম পুষ্করিণীর মাঝখানে একটি মন্দির, অনেকটা আমরা সেই বুদ্ধ গুহার মধ্যে মুসলেন্দু পুকুরের মতন আমাদেরকে মনে হয়। এবং এই মন্দিরগুলো যে এই ধরনের আমি তামিলনাড়ু থেকে বেলুর পর্যন্ত, যেমন এই আরেকটা মন্দির দেখায়, এই দেখেন আরেকটা মন্দির, এইখানেও সেই অশোক স্তম্ভ আমরা দেখতে পাই। এই যে দেখেন এই মন্দিরটা দেখেন, এই ভিতরে মন্দিরের সামনেই কিন্তু এইখানে অশোক স্তম্ভ। এই দেখেন অশোক স্তম্ভ দেখছেন, মন্দিরের সামনে এই অশোক স্তম্ভ, এখানে আরেকটা মন্দির, ওই যে বুদ্ধগয়ার আদলে, বুদ্ধগয়া দেখবেন এই যে, এবং এখানে মাঝখানে পুষ্করণী। হ্যাঁ, মাঝখানে একটা এবং মাঝখানে পুষ্করণীর উপর একটি মন্দির। এবং এই যে আদলে, যেমন এই দেখেন এই মন্দিরটা দেখেন, এই একটা মন্দির, দুইটা মন্দির, মূল মন্দির, এবং এই মাঝখানে যদি আপনি ভালো করে দেখেন, এখানে দেখবেন যে এই অশোক স্তম্ভ। হ্যাঁ, তাহলে একদম নিশ্চিত যে আমার যে গবেষণা, আমি কাশ্মীর থেকে শুরু করে আসাম, কাশ্মীর, কামাখ্যা, তারপরে আপনার ক্যালকাটার সব জায়গায় আমি গিয়েছি। ওদিকে আমি কপিল মুনির ওদিকে আশ্রমে গিয়েছি আমি। তারপরে বিহার থেকে শুরু করে রাজগীর, তারপরে অযোধ্যা, সব জায়গায়। তারপরে আপনার যে বুদ্ধের যে পরিনির্বাণ সজ্জা, ওদিকে কপিলাবস্তু, ভারতের কপিলাবস্তু এবং নেপালের কপিলাবস্তু, তারপরে লুম্বিনী, শম্ভুনাথ, কাঠমান্ডু, পোখরা, ওদিকে মুস্তাং, এদিকে আপনার চীনের বিভিন্ন অংশ, এই সমস্ত এলাকা ভ্রমণ করে আমি এই বিষয়ে আমার কোনো আমি জোরালোভাবে বলতে পারি যে এইগুলো সবগুলো একসময় বৌদ্ধ বিহার ছিল। যেহেতু বৌদ্ধ সভ্যতা ভারতবর্ষের মধ্যে অনেকগুলো বছর, প্রায় 1.5 থেকে 2,000 বছর এখানে বৌদ্ধ সভ্যতা খুব প্রভাবশালী ছিল। এবং একদম বলতে গেলে 1000 থেকে 1200 বছর বৌদ্ধ সভ্যতা জয়কার ছিল। সুতরাং এই বৌদ্ধ বিহারগুলো পরে আস্তে আস্তে হয়তো বিভিন্ন কারণে কিছু অন্য বিভিন্ন উপাসনা কেন্দ্র, বিভিন্ন ধর্মের উপাসনা কেন্দ্র স্থাপিত করা হয়েছে, সেগুলো বলতে চাচ্ছি না। অন্যগুলো সংঘাত আমরা চাই না, কিন্তু আমরা চাই যে এগুলো প্রচার করা হোক। সেখানে আমরাও গিয়েও, সেখানে বুদ্ধের দন্তধাতু মন্দির বিহার যদি হয়, আমরা গিয়েও প্রার্থনা করব। বৌদ্ধরা সংঘাত নয়, সবাই মিলে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে আমরা প্রার্থনা করব, সেটাই আমাদের কাম্য। তো আজকে এখানেই, পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ।